তোমাকে আমার অনেক দরকার আব্বু। আমি অসুস্থ, আমাকে রক্ত দেওয়া লাগে মাসে মাসে। আমার পিঠুতলিতে পাথর হয়েছে, তুমি আসো আব্বু। আমাকে কষ্ট দিও না তোমরা, আমারে আলাদা করো না তুমি। আমার বেঁচে থাকার অক্সিজেন ওকে আমার কাছ থেকে যেন না নিয়ে যায়। আমার নাম সাদিয়া মাহমুদ, আমি খুলনা থেকে এসেছি। 2005 সাল আমার বড় আপুর বিয়ে হলো চট্টগ্রাম। তো সেই সুবাদে আমি 6 মাস পরে বড় আপুর বাড়িতে বেড়াতে গেলাম। আপু বললো চল, আমাদের এখানে কলেজ আছে অনেক সুন্দর, তো চল তোকে ঘুরাই নিয়ে আসি। তো আমি আমার আপু আমরা একসাথে গেলাম। ওখানে যে দেখি ভালোই লাগছে, ঘোরাঘুরি করলাম। তখন রাসেল নামে একটা ছেলে সাইকেল চালাচ্ছিল, ও এসে সাইকেলটা আমার গার উপর লাগাই দিছে। একদম লাগাই দিছে? হ্যাঁ। তো তখন আমি বললাম কি ব্যাপার ভাইয়া, আপনি এরকম করে সাইকেলটা আমার গায়ে লাগাই দিলেন? তো ও বলতেছে সরি সরি। তো আমি বললাম কি এদিকে দেন সাইকেলটা, দেখেন আপনি তো সাইকেল চালাতে পারেন না, আমি সাইকেল চালাই দেখেন। তো আমি ওই দিন সাইকেল অনেকক্ষণ সাইকেল চালাইছি। চালানোর পরে ওনার সাথে কথা বললাম, এক পর্যায়ে ওনার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হলো। ফ্রেন্ডশিপ হওয়ার পরে আমি 2 দিন ওনার সাথে দেখা করলাম। দেখা করার পরে আমি চলে আসছি, একটা নাম্বার দিয়ে আসছি আমার বাবার। খুলনায় চলে আসার 6 মাস পরে ও আমাকে কল করলো। তো আমার বাবা ফোনটা রিসিভ করলো, তো বলতেছে আমি সাদিয়ার ফ্রেন্ড, আমি একটু সাদিয়ার সাথে কথা বলবো। তো ওই দিন বাবা আমাকে দেয়নি। বাবা বলছে কিরে তোর ফ্রেন্ড, তোর আবার কিসের ফ্রেন্ড? বাবা ওই দিন আমার খুব বকাঝকা করছে যে আমার মোবাইলে ফোন আসবে। তো আমি আবার রাতের বেলা নাম্বারটা নিয়ে নিছি। রাতে যখন বাবা ঘুমাইছে আমি মোবাইলটা বারান্দায় যেয়ে ফোন করছি, ফোন করে কথা বলছি বাবার মোবাইল দিয়ে। হ্যাঁ, বাবার মোবাইল থেকে আমি কথা বলছি। তো 2-3 দিন কথা বলার পরে তারপরে হঠাৎ করে একদিন দেখি ও আর কল টল দেয় না, আমি আর যোগাযোগ অফ করে দিই। এভাবে আমার সাথে ওর সাথে যোগাযোগ অফ হয়ে যায়, একদম ইন টোটাল অফ হয়ে যায়। এটা 2011 সালের ঘটনা। আমার একটা কল আসছে, হ্যাঁ আমার বাবার নাম্বারে, তখন ওই বাবার নাম্বারটা আমি ইউজ করি। তো আমি রিসিভ করলাম, তো বলতে সাদিয়া, আমি হ্যাঁ আমি সাদিয়া, কে বলছেন? বলতেছে আমি রাসেল। আমি জিজ্ঞেস করতেছি কোন রাসেল, আমি তো আপনাকে চিনি না। তুমি আমাকে চিনলা না, আমি সেই চট্টগ্রামের রাসেল। তখন বললাম আচ্ছা আপনি এতদিন পরে, এত বছর পরে, তো তুমি কি চট্টগ্রামে আসবা? তা আমি বলছি হ্যাঁ আমি তো আসবো। তো তার 3 দিনের মাথায় আমি আর আমার মা গেলাম। যাওয়ার পরে পরের দিন বিকালে ও বলতেছে তুমি কলেজে আসো, তোমার সাথে দেখা করবো। তো আমি সেই কলেজে, সেই মাঠে, যে মাঠে আমি ওর সাইকেল চালাইছিলাম, প্রথম দেখা হয়েছিল, হ্যাঁ সেই মাঠে। তো ও আমার পাশ থেকে ঘুরতেছে, বাট আমি ওকে চিনতে পারতেছি না। তখন 5-6 বছর আগে ও একদম ছোট্ট একটা ছেলে, মানে এখন আবার চেঞ্জ হয়ে গেছে, তার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, আমি আর চিনতে পারতেছি না। তখন আমি ওকে ফোন দিলাম, তো কোথায় আপনি, কখন থেকে দাঁড়ায় আছি, আপনি তো কোনো খবরই নেই। তো বলতেছে দেখো আমি তোমার পাশেই দাঁড়ায় আছি, তুমি আমাকে চিনতে পারতেছো না, বাট আমি তোমাকে চিনতে পারতেছি। আচ্ছা। তখন আমি সামনে গেলাম, আপনি রাসেল, তখন কতটুকু ছিলেন? বলতেছে তুমিও তো অনেক ছোট ছিলা। তো আমার মাও ছিল সাথে, আমার বড় আপু ছিল। তো আমার মার খুব দেখে পছন্দ হয়েছে, ভালো লাগছে। তো মার সাথে পরিচয় করাই দিলাম। পরিচয় করাই দেওয়ার পরে ও পরে ওই দিন রাতে আমাকে ফোন দিল, চলো আমরা একটু বেড়াই আসি। পরের দিন আমি, আমার বড় আপু, তারপরে আমার মা, আমরা সবাই মিলে সীতাকুণ্ড ইকো পার্কে গেলাম, যে ঘুরে টুরে। তো ও আমাকে বলতেছে সাদিয়া আমি তোমাকে কিছু কথা বলবো। তো আমি বলছি হ্যাঁ বলেন। তো বলতেছে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে রিলেশনশিপ করতে চাই। আমি রাজি হচ্ছিলাম না, যে না আমি আসলে এখন রিলেশন এগুলো করতে যাচ্ছি না। তো ও বলতেছে রিলেশন না, বিয়ে করব। ও কিভাবে আমার মার সাথে কথা বলে আমার মাকে একবারে মানে কনভিন্স করে ফেলছে যে আমি ওকে বিয়ে করবো। মারও ভালো লাগছে, ছেলে দেখতে অনেক সুন্দর, কলেজে চাকরি করে, সরকারি চাকরি। তো এই ছেলের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব। এবার আমি কোনোভাবে রাজি হচ্ছি না। পরে আমরা বিকেলে চলে আসছি, আমার বোন আর আমার মা আমাকে কিভাবে যে রাজি করাইছে। তো ওর মা পরের দিন আসছে, এসে আমার সাথে কথা বললো। কথা বলার পর ওর মা একটা কথা বলছে, সেটা হচ্ছে যে ঠিক আছে আমার ছেলে যেহেতু রাজি, আমার ছেলে বিয়ে করবে, তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিয়েটা 3 মাস পরে হবে। তো মা বললো কেন 3 মাস পরে, কেন ঝামেলা আছে, ঝামেলাটা শেষ হবে, তো শেষ হলে আমি আমার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিব। আচ্ছা। তো যাক ওর মা বলে চলে গেল, আমিও ছিলাম। 2-4 দিন পরে আমরা চলে আসছি খুলনাতে আসার পরে তার 15-20 দিন পরে ও আসছে। আসার পরে তো ওরে নিয়ে ঘুরলাম ফিরলাম। 2-3 দিন ঘোরার পর 4 দিনের দিন রাসেল আমার মাকে বলতেছে আমি বিয়ে করব। রাসেল ওর পরিবার ছাড়াই আপনাকে বিয়ে করতে চাইলো? রাসেল বলতেছে আমি সাদিয়াকে বিয়ে করব, আজকেই বিয়ে করব, এখন বিয়ে করব। আমার মাও বললো ঠিক আছে, আমার মা তো রাজি। তো ওই সময় আমার ওই দিন রাতে আমার বিয়েটা হয়ে গেল। পরের দিন আমরা ঘরোয়াভাবে একটু অনুষ্ঠান করলাম। তখন থেকে রাসেল খুব কান্নাকাটি করতেছে, প্রচন্ড কান্নাকাটি করতেছে। আমি কেন তুমি কান্না করতেছো কেন? মানে যেখানে কান্না করব আমি, সেখানে রাসেল কান্না করতেছে। আচ্ছা। তো ও শুধু একটা কথা বলছে, দেখো আমি তো বিয়ে করছি, আমি তো সরকারি চাকরি করি, তো এটা যেন কেউ জানাজানি না হয়। তো আমাকে বুঝে গেল পড়ালেখা করতে থাকো, করো, আর আমার ওইদিকে বিয়ের পারমিশনটা আসুক, তারপরে আমি এসে তোমাকে নিয়ে যাব। যাক
ও চলে গেছে, চলে যাওয়ার পরে তার কয়দিন পরে তো ও বলতেছে আমার কুমিল্লাতে যেতে হবে। আমি কেন? ওই যে একটা ঝামেলার কথা বলছিলাম, তো ওই ঝামেলাটার জন্য আমার ঝামেলাটা কি খুলে বলছে না? ঝামেলাটা কি সেটা ও বলেনি, আর মাও বলেনি। তো ও বললো, আমাকে বলতেছে সাদিয়া দেখো এখানে আমার জানও চলে যেতে পারে, আবার আমার কিছু নাও হইতে পারে, তুমি আমার জন্য একটু দোয়া করো। তো ওই দিন আমি রোজা রাখলাম। পরের দিন বিকালবেলা আমার ফোন দিয়েছে, আমার ঝামেলা ক্লিয়ার, মানে খুব খুশি ও। তো 2-4 দিন পরে আমার দুলাভাই আর কি ফোন দিল, ফোন দিয়ে আমার আপুকে বলতেছে এক্ষুনি সাদিয়াকে না জানে তোমার মাকে এবং তুমি চলে আসো চট্টগ্রামে। তো চলে গেল চট্টগ্রামে। যাওয়ার পরে আমার মাকে বলতেছে আপনি যার সাথে বিয়ে দিছেন আপনি কি খোঁজ খবর নিছেন? কেন? বলতেছে আমি তো খোঁজ খবর নিছি, ওর তো বউ আছে, রাসেলের ওয়াইফ আছে। যখন এই কথা বললো আমার মা তো অবাক। পরবর্তীতে তাদের একটি পরিচিত লোকের কাছে জানা হলো যে সে বললো যে না রাসেল ভালো ছেলে, ওর কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে। তো এটা শোনার পরে এবার রাসেল আমাকে ফোন করছে, আমার সাথে চিল্লাচ্ছে, হ্যাঁ তোমার মারে বললাম যে একটু এদিকে আশেপাশে না আসার জন্য, তোমার মা এদিকে আসছে, আমার বিষয়ে জানতে চাইছে, বিয়ে যখন পারমিশন আসবে তখন আমি বিয়ে করব, এখনই তোমার মা পাগল হয়ে গেছে। তো আমি রাগ হইলাম মার উপরে, রাগ হয়ে মার আমি বলছি কি হয়েছে তুমি ওদিকে গেছো কিসের জন্য, ক্যাডেট কলেজ ওদিকে কেন গেলা, তোমরা না করলাম। তো তখন মা বলতেছে কি আসলে তোরে যে আমি কিভাবে বলবো আমি বলতে পারতেছি না, তখন পর্যন্ত জানেন না যে আপনার রাসেলের আগে বিয়ে ছিল? না আমি জানি না। তো তখন মা আমাকে বললো যে রাসেলের তো আগে বিয়ে ছিল। যখন এই কথা বলছে ভাইয়া তখন মানে আমার মাথার উপরে মনে আকাশ ভেঙে পড়ছে, এমন একটা অবস্থা। তখন আমি রাসেলকে ফোন করছি, ফোন করে আমি কান্না করতেছি, রাসেলকে বলতেছি। তখন ও আমার বলতেছে আমি এক্ষুনি আসতেছি খুলনায় তোমার মাকে নিয়ে, আমি এসে তোমাকে নিয়ে যাবো। তুমি আমার সাথে এরকম করলা কেন, যে তুমি আমাকে বলতে পারতা আগে। তো বলতেছে আমি যা কথা তোমার সাথে খুলনা এসে বলবো। ওই দিন রাতেই রওনা করছে, রওনা করে আসছে আমার সাথে কথা বলে আমাকে ও নিয়ে চট্টগ্রাম চলে আসছে ওর বাসায়। তো ওর মা আমাকে দেখে মানতে পারতেছে না, তো এভাবে আমাকে ও বলতেছে দেখো সাদিয়া তুমি একটু মানায় গোছায় নাও, চলতে হবে কি করার। তো যাক আমি ওনার মন পাওয়ার জন্য মানে যা করা লাগে আমি তাই করতেছি। এখন আমি দেখি কি আমার শাশুড়ি আমাকে এত ভালোবাসে বলার মতো না। তো এর মধ্যে রাসেলের আগের বউ ছাড়ছে ওর বোনের কাছ থেকে টাকা নিয়ে, এখন চাপ দিছে যে টাকা দিতে হবে। তো আমার বলতেছে দেখ কি করব, এখন তো টাকা দিতে হবে। তো আমি কি করলাম যে বাড়িতে ফোন করলাম, তো আমি যে ওখান থেকে টাকা নিলাম। টাকা নেওয়ার পরে যেই টাকা দিলাম তার 2-3 দিন পর আমার শাশুড়ি চেঞ্জ হয়ে গেল একদম, মানে আমাকে দেখতেই পারে না। সে কোনোভাবে 3 মাস সংসার করলাম, 3 মাসের মাথায় আমার হাজবেন্ডের সাথে আমার প্রচন্ড ঝগড়া, কি নিয়ে ফ্যামিলি ব্যাপার নিয়ে একটু ঝগড়া হয়েছে। ঝগড়া হলে এখানে আমার প্রচন্ড ওই দিন আমাকে সেইভাবে মারছে, পেছনের দরজা দিয়ে আমি চলে আসলাম, পলায় চলে আসলাম, নাকে মুখে রক্তের দাগ। তো আমার বোনকে ফোন করলো, এসে আমার আপুর বাসায় নিয়ে গেল। পরে আমি রাসেলকে রাতের বেলা ফোন করতেছি, রাসেল আমার ফোন ধরে না, না ধরলে আমি পরের দিন আমি আর আমার আপু কলেজের প্রিন্সিপালের কাছে গেলাম, যে আমি আমার সব ঘটনা বললাম। বলার পরে চাকরি চলে গেল। ওই যে আপনি যে কমপ্লেইন করলেন কলেজের প্রিন্সিপালের কাছে গিয়ে, সে তো ওই কলেজে চাকরি করতো। হ্যাঁ তারপর সে আমার যে মারধর করছে সেগুলো দেখাইছি, প্রুফ দেখানোর পরে ওর চাকরি চলে গেল, আমার সাথে আর একদম কোনো যোগাযোগ রাখলো না। আমি খুলনায় চলে আসছি 6 মাস, ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। 6 মাস পরে একদিন ও আমাকে হঠাৎ করে ফোন করছে পুরোনো নাম্বার দিয়ে, বলতে সাদিয়া আমি ঢাকায় আছি, তুমি কি আমার কাছে আসবা? এ কথা শোনার পরে মনে হচ্ছে আমি যেন কি পাইছি, হ্যাঁ আমি আসবো, আমি এক্ষুনি আসবো। তো আমি ওই দিন রাত্রেই ঢাকায় চলে আসছি। এবার ও একটা বাসা নিল, চাকরি নিল প্রাইভেট, আমরা থাকা শুরু করলাম একসাথে। যখন আপনার সুন্দরভাবে সংসারটা চলছিল, ঢাকাতে যখন আলাদা থাকছিলেন আপনারা, তখন আফসোস লাগতো না যে সেই কলেজের চাকরিটা থাকলে ভালো হতো? হ্যাঁ খারাপ লাগতো। আপনার কমপ্লেইনের কারণে তার চাকরিটা চলে গেছে। পরে আমি রিয়েলাইজ করতে পারছি যে আসলে আমার এটা করাটা উচিত হয়নি। তারপর কি হলো? এইভাবে থাকতে থাকতে যাক আমার বেবিটা কনসেপ্ট করলো, বেবিটা হওয়ার পরে যখন বাচ্চা 2 বছর বয়স, তখন বাচ্চার থ্যালাসেমিয়া ধরা পড়ছে। তখন মাসে মাসে রক্ত দিই এবং বাচ্চাকে নিয়ে ইন্ডিয়াতেও যাই, আমরা ট্রিটমেন্ট করাই। যাক মোটামুটি আমাদের সংসারটা সুখেরই। 3 মাসের মাথায় আমার শাশুড়ির শুনলাম যে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হলে ও ঢাকা আসবে। তো বলতেছে মা কি ঢাকা আসবে? আসুক, যেহেতু উনি অসুস্থ আর ওনার সাথে আমার আর কোনো রাগ নাই, উনি আসুক। তো উনি আসলো, আসার পর আমার ছেলেকে দেখলো, আমার ছেলেকে দেখে উনি কোলেও নেয়নি, কিছু বলেও নি। আমার খুব খারাপ লাগছে। এর মধ্যে উনি আসা যাওয়ার মধ্যে থাকতো, আর উনি যখনই আসতো তখনই আমাদের ঝগড়া হইতো, আমাদের গ্যাঞ্জাম হইতো, প্রচন্ডভাবে আমার মারধর করতো আমার হাজবেন্ড। আবার চলে যেত, আবার ভালো থাকতো, আবার যখন উনি আসতো আবার এরকম গ্যাঞ্জাম। এভাবে প্রায় 4-5 বছর হয়ে গেল। এভাবে আমাদের সংসারটা সুন্দরভাবে যাচ্ছিল। হঠাৎ 25 সালের
মার্চের 18 তারিখে সে আমাকে বলতেছে যে সাদিয়া, তো ছেলের তো ব্লাড দিতে হয়, তো তুমি এক কাজ করো, তুমি তাসিনকে নিয়ে তুমি ব্লাড দিতে ঢাকায় যাও, 2 দিন তুমিও বাইরে থাকো আমিও থাকি, আমাদের মন ঠিক হলে আমরা একসাথে সংসার করব। আমি চলে আসার পরে 2 দিন পরে ছেলে ফোন দিয়েছে, আব্বু আমরা কালকে আসতেছি। বলছে না আর আসতে পারবা না, তোমার আম্মুকে আমি ডিভোর্স দিছি। যখন এই কথা আমি অবাক হয়ে গেছি, পরে আমি ওরে ফোন দিছি, তুমি কি বলতেছো? তো বলতেছে হ্যাঁ আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি। এখন এই 2.5 মাস হয়ে গেছে আমি আলাদা আছি। কোথায় আছেন, কোথায় থাকছেন? বাবার বাড়িতে থাকি। আর বাচ্চার সমস্ত ট্রিটমেন্ট খরচ আপনাকে সব আমার করতে হয়। আপনার পরিবার থেকে নিচ্ছেন? আমার পরিবার থেকে নিচ্ছি। আমি রাসেলকে কিছু কথা বলতে চাই। রাসেল, আমাদের একটা বাচ্চা আছে, বাচ্চাটা অসুস্থ। রাসেল, তোমার কাছে আমি হাত জোর করে বলতেছি, আমার যদি কোনো অন্যায় থাকে তুমি আমাকে মাফ করে দাও, তারপরে তুমি আমাদের লাইফে চলে আসো। তুমি আসো আমার কাছে, আমার অসুস্থ বাচ্চা। রাসেল, আমার ছেলেটার মুখের দিক তাকা, তুমি ছেলেটার মুখের দিক তাকাই, তুমি আমাকে মাফ করে দিয়ে তুমি তোমার কাছে নাও। রাসেল, আমি অনেকটা দিন হয়েছে আমি ভাত খাই না ঠিক মতো, আমি রাতে ঘুমাই না। রাসেল, রাসেল তুমি আমাকে মাফ করে দিয়ে আমার ছেলেটার মুখের দিক তাকাও যাবে। আমাদেরকে তুমি নাও, তোমাকে আমাদের খুব প্রয়োজন। রাসেল, আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি রাসেল তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দিও, আমাদেরকে মেনে নাও। রাসেল তুমি আসো, তোমার ছাড়া আমাদের খুব কষ্ট হচ্ছে। রাসেল তুমি আসো, আমি পারতেছি না। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে কান্না করছি, তোমার জন্য দোয়া করছি যেন আমাদের ডিভোর্সটা না হয়, কিন্তু তুমি পরিশেষে আমাকে ডিভোর্স দিয়ে দিলা। আমার ছেলেটার তোমার খুব প্রয়োজন, বাচ্চাটারে প্রত্যেক মাসে মাসে ব্লাড দিতে হয় তুমি জানো। কয়দিন আগে রাসেল আমি ছেলেটার ডাক্তার দেখাইছি, ছেলেটার পিত্তথলিতে পাথর হয়েছে। রাসেল, ওর স্প্রিংটা বড় হয়ে গেছে, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। রাসেল, বাচ্চাটা 2 বছর বয়সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। রাসেল মাফ করে দাও, অনেক লক্ষ্মী বাচ্চা। এইবারের মতো একটা সুযোগ দাও। রাসেল, তোমাকে আমার অনেক দরকার আব্বু, তুমি আসো আমাদের কাছে। আমি অসুস্থ, আমাকে রক্ত দেওয়া লাগে মাসে মাসে, আমার পিত্তথলিতে পাথর হয়েছে। তুমি আসো আব্বু, আমি তোমার ছাড়া থাকতে পারি না আব্বু, তুমি আসো। আমার বেঁচে থাকার অক্সিজেন ওকে আমার কাছ থেকে যেন না নিয়ে যায়। বাবা তুমি একসাথে থাকো, তোমরা দুজন, আমাকে কষ্ট দিও না, তোমরা আমারে আলাদা করো না। তুমি ও তো সবসময় ফার্স্ট হয়, ওর বাবা তো গর্ব করে বলে আমার তাসিন সবসময় ক্লাসে ফার্স্ট হয়। ছেলেটা দিয়ে কাঁদতেছে, কলিজাটা ফেটে যায়। রাসেল ভাই আপনাকে বলছি, এই বাচ্চাটাকে এভাবে রাখেন না, যেখানে যাই করছেন না কেন এই বাচ্চাটাকে এভাবে রাখেন না। আপনার স্ত্রীর সাথে আপনার কি প্রবলেম, কারণ এখানে অনেক ঘটনায় আছে, কিন্তু আল্লাহর দোহাই লাগে এই অসুস্থ মাসুম বাচ্চাটা, এই বাচ্চাটাকে কষ্ট দিয়েন না ভাই, বাচ্চাটাকে আগলে নেন। বাচ্চাটার খুব বেশি প্রয়োজন, জীবনে কত কিছুই করবেন, বাচ্চাটাকে সাথে রাখেন। আপনাদের সম্পর্কের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, আপনি বিবেচনা করুন, একটু সদয় হন আপনার স্ত্রীর প্রতি, যদি তাকে মেনে নেওয়ার মতো ব্যাপার থাকে। কারণ আপনার অতীতে আপনার এই স্ত্রীর সাথে অনেক ঘটনাই ঘটেছে, তার কারণে আপনি চাকরি হারিয়েছেন, আপনার হয়তো একটা অভিমান থাকতেও পারে, কিন্তু আল্লাহর রাস্তে এই বাচ্চাটার পাশে দাঁড়ান। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, দরকার হলে আমরা সহ এই বাচ্চাটার চিকিৎসার জন্য যদি কোনো কিছু করার থাকে আমরা চেষ্টা করব।